এটার ভিতর যে সসটা দেওয়া হয়েছে দেখুন, জাস্ট প্রেস করি যদি ফর্ক দিয়ে তাহলে পুরো বাটার সসটা বেরোচ্ছে। ডেনমার্ক ট্যাভার্নের হুগলি স্যুটের ব্যালকনি থেকে গঙ্গার ভিউ। তো 628তম রথযাত্রা উৎসব হবে এবার, 628 বছর ধরে এই রথযাত্রা। ওয়েলকাম ব্যাক টু লাইফ অ্যান্ড কালার্স। আজ আর একটা ফ্রাইডে, আর আজকে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই লাইফ অ্যান্ড কালার্স এর সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতার সাক্ষী হতে। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর গন্তব্য আমার যে কোনো জার্নির প্রারম্ভের সবচেয়ে পছন্দের জায়গা, হাওড়া স্টেশন। আজ যদিও আমাদের জার্নি খুব বেশিক্ষণের নয়। আজ আমরা ঘুরতে যাচ্ছি কলকাতার খুব কাছেই এক ঐতিহাসিক জায়গা, যা এখনো পুরনো ব্রিটিশ আমলে ডেনমার্কের কলোনির গন্ধ এনে দেয়। হ্যাঁ, আজ আমরা যাচ্ছি শ্রীরামপুর। শ্রীরামপুর যাওয়ার জন্য আমরা চলে এসেছি হাওড়া স্টেশন। এখানে সকাল থেকে রাত অবধি বিভিন্ন লোকাল ট্রেন, যা ব্যান্ডেল, আরামবাগ, শেওড়াফুলি যায়, তার যে কোনো একটাতে উঠে বসলেই হাওড়া থেকে মাত্র 7টা স্টেশন ক্রস করে পৌঁছে যেতে পারবো শ্রীরামপুর জাংশন। তাই হাওড়া এসেই প্রথমেই আমি শ্রীরামপুরের টিকিট কেটে নিলাম। আমাদের রিটার্ন টিকিট পড়লো মাত্র 10 টাকা পার হেড। এছাড়াও বাই রোডও শ্রীরামপুর পৌঁছে যাওয়া যায়। স্ক্রিনে গুগল ম্যাপের লিংক দিয়ে দিলাম। আমরা ধরলাম 12টা 20 হাওড়া ব্যান্ডেল লোকাল। আবারও আজ সানডে বলে যাওয়ার সময় ট্রেন একদম ফাঁকা পেয়েছি। আরামসে হাত পা ছড়িয়ে বসে পড়তেই ট্রেন ছেড়ে দিল। যেতে যেতে শ্রীরামপুর সম্পর্কে কিছু কথা বলে রাখি। শ্রীরামপুর বর্তমানে হুগলি নদীর তীরে অবস্থিত এক প্রি কলোনিয়াল শহর। 1755 থেকে 1845 অব্দি এই শ্রীরামপুর ড্যানিশ কলোনি ছিল, আর তখন এর নাম ছিল ফ্রেডরিক নগর। 1845-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ড্যানিশদের কাছ থেকে এই শহর কিনে নেন, ও তারপর থেকে স্বাধীনতার আগে অবধি তা ব্রিটিশ রুলের অধীনে থাকে। এই জায়গায় এখনো তাই পুরনো ড্যানিশ ও ব্রিটিশ স্থাপত্যের ছাপ অত্যন্ত প্রকট, আর তার টানেই বহু মানুষ দূর দূরান্ত থেকে এখনো শ্রীরামপুর ঘুরতে আসে। অবশ্যই ঐতিহাসিক জায়গাগুলি ছাড়াও শ্রীরামপুর আরো দুটো জিনিসের জন্য বিখ্যাত, যদিও তা ভিডিওতে ক্রমশ প্রকাশ্য। একে একে পেরোলাম লিলুয়া, বালি, বেলুর, উত্তরপাড়া, হিন্দমোটর, কোন্নগর, আর তারপর পৌঁছে গেলাম শ্রীরামপুর। শ্রীরামপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে আন্ডারপাস দিয়ে প্ল্যাটফর্ম 1 ক্রস করে স্টেশনের বাইরে বেরোলাম। স্টেশন চত্বর প্রচন্ড ঘিঞ্জি, পুরো মার্কেট এরিয়া, তার মধ্যেই অটো, টোটো, রিক্সা দাঁড়িয়ে আছে। আমরা খুঁজে পেতে অবশেষে একটা রিক্সা ধরলাম। আমাদের শ্রীরামপুরের প্রথম গন্তব্য এখানকার ঐতিহাসিক হেরিটেজ হোটেল কাম রেস্টুরেন্ট, দ্য ডেনমার্ক ট্যাভার্ন। সেকেন্ড লার্জেস্ট কলেজ, আর ফার্স্ট কলেজ যেখান থেকে প্রথম ডিগ্রি দেওয়া হয়, এত পুরনো কলেজ। পৌঁছে গেছি এখন
শ্রীরামপুরের একদম গঙ্গার পাড়ে, সামনেই এইদিকে আমাদের গঙ্গা, অসাধারণ ভিউ লাগছে গঙ্গার পাড়ে। আমরা একটু যাবো, এখানে ছোট পার্ক মতন আছে, তার পাশ দিয়ে গঙ্গা বয়ে গেছে, আর গঙ্গার একদম অপোজিটেই হচ্ছে ডেনমার্ক টাওয়ার। এই বিল্ডিংটা মোটামুটি 250 বছরের পুরনো। শ্রীরামপুরের এই এরিয়াটা ড্যানিশ কলোনি, মানে ডেনমার্কের লোকজনরা এখানে এসে বসবাস শুরু করেন সে ব্রিটিশ আমল থেকে, ওখানে এরা বসতি গড়ে তোলেন। তো তখনকার দিনের এই বিল্ডিং তৈরি হয়েছিল ড্যানিশ কলোনিতে। কালে দিনে এটা অবশ্য আস্তে আস্তে অবক্ষয়ের পথে চলে যায়। তো মোটামুটি কিছুদিন আগে এখানে আমাদের ফেমাস যে রেস্টুরেন্ট চেনে দিয়ে দ্য পার্ক, তারা এটাকে নিয়ে নেন এবং একটা হেরিটেজ স্টেটে পরিণত করেন। তো এখানে রুমসও আছে, থাকাও যায়। আর আমরা আজকে এসেছি এখানকার রেস্টুরেন্টে, এখানে এসে একটু লাঞ্চ করতে, দেখবো কীরকম ধরনের খাবার পাওয়া যায়। এই সুন্দর একটা ওল্ড ইউরোপিয়ান গথিক স্ট্রাকচারের একটা বিল্ডিংয়ে এত সুন্দর একটা রেস্টুরেন্টে বসে গঙ্গার পাড়ে একটু লাঞ্চ করার জন্য এখানে চলে এলাম। আমরাও যাবো আর আপনাদেরকেও দেখাবো। তো আমরা এসে এখন ভেতরে বসে গেছি ড্যানিশ ট্যাভার্নের ভেতরে। অসাধারণ, আবার এখানটাও ভেতরটাও পুরো ইউরোপিয়ান স্টাইলে, কন্টিনেন্টাল স্টাইলে পুরো ডিজাইন করা, একটা বেশ ওল্ড ইউরোপিয়ান ফিলিং আসছে। আর যেটা বলার, এখানে যেহেতু পার্ক নিয়ে নিয়েছে, এখানে অনেক ডেলিকেসিস, মেনু কার্ডটা আপনাদের দেখলেন একটা গ্লিমস, তো অনেক ডেলিকেসিস এখানে ফ্লুরিজেরও আছে, মানে ফ্লুরিজের স্টার্টার ব্রেকফাস্ট আইটেমস কিছু, ফ্লুরিজের কিছু ডেজার্ট আইটেম, সেগুলো এখানে অ্যাভেলেবেল। তাছাড়া এখানে ড্যানিশ স্পেশাল কিছু আইটেম আছে যেগুলো স্টার্টারের মতনই, তার মধ্যে আপনার গ্রিলড চিকেন, গ্রিলড ফিশ, এগুলো সব আছে। সেগুলো এরা কিন্তু ড্যানিশ স্টাইলে বানিয়ে যায়, মানে ওল্ড ডেনমার্কের লোকেরা যেরকমভাবে ডিশগুলোকে প্রিপেয়ার করতো, এরা সেইভাবে প্রিপেয়ার করে দেয়। তো আমরাও কিছু জিনিস অর্ডার দিয়েছি। এখানে দুটো ভালো আইটেম যেটা বললো এখানে হয়, ওদের যেটা সবাই মোটামুটি এসে নেয়, সেরকম দুটো আইটেম অর্ডার দিয়েছি। আইটেমগুলো আসলে আপনাদেরকে দেখাচ্ছি, আর টেস্ট করে তো অবশ্যই বলবো কীরকম লাগলো। পুরো ইউরোপিয়ান স্ট্রাকচারটা দেখুন, রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রেস্টুরেন্টের বাইরে অসাধারণ, কিন্তু এই পুরো স্ট্রাকচারটি ইউরোপিয়ান, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন পুরোনো দিনের সোফা আর এই সেন্টার টেবিল, অসাম। বাগান কি সুন্দর, বাহ। এটা হচ্ছে পুরো বাইরেটা, আমি একটু বাইরে আসলাম। ওই ওপরে এখানে রুমস আছে থাকার, এখানে সব রুমস আছে থাকার, বুক করলে আপনারা এখানে থাকতে পারবেন রুমসে। আর এইটা পুরো সুন্দর বাগান করা। আর আমরা একটু দোতলায় যাব, দোতলাটাও খুব সুন্দর, এইদিক দিয়ে দোতলায় যেতে হয়। এইটা হচ্ছে কিচেন, আর এই হচ্ছে সিঁড়ি। দেখুন কি সুন্দর পুরোটা, ওয়াও। এখানে তখনকার ড্যানিশ কলোনির পুরো বিভিন্ন স্ট্রাকচারের সব পোর্ট্রেটস রাখা আছে, কি সুন্দরভাবে সাজানো ওই ওপরটা। একবার শ্রীরামপুর এসে এই ডেনমার্ক ট্যাভার্ন অবশ্যই ঘুরে যাওয়া উচিত। একটা হিস্টোরিক ফিলিং আসবে, আর পুরনো ব্রিটিশ এবং ড্যানিশ কলোনিজ কীরকম তার স্ট্রাকচার হতো, কীরকম তার এনভায়রনমেন্ট হতো, তার একটা ভাইব পাওয়া যাবে। আমার তো বেশ ভালো লাগছে এসে। এবার নেমে যাচ্ছি, এতক্ষণে খাবার চলে আসার কথা, যে খিদেও পেয়ে গেছে, গিয়ে দেখাই যে কী খাবার দিলাম। ফার্স্ট ডিশ দিয়ে গেল, এটা হচ্ছে চিকেন অ্যান্ড অনিয়ন পিজা। তো সুন্দর, ওপর দিয়ে বিভিন্ন ক্যাপসিকাম, বিভিন্ন কালারের ক্যাপসিকাম দেওয়া হয়েছে, ইয়েলো, রেড, গ্রিন ক্যাপসিকাম, তার সঙ্গে অনিয়ন্স, আর তার সঙ্গে এরকম সব চিকেন পিসেস দিয়ে পুরোটা করা হয়েছে। খুব থিন ক্রাস্টেড, যেটা দেখে মনে হচ্ছে একদমই মোটা ক্রাস্ট নয়, একদম থিন পিজা এটা। আর দেখে তো খুবই সুস্বাদু মনে হচ্ছে, চিজের পুরো টপিং দেওয়া আছে ওপরে, আর ওয়েট করা যাচ্ছে না। এবার খেয়ে দেখি
কিরম খেতে। ফার্স্ট একটা বাইট নিলাম, অসাধারণ খেতে। মানে অন্যান্য পিজাগুলো একটু হার্ড ক্রাস্ট হয়, সেরকম না, একদমই সফট আর খুব থিন। ফলে পাউরুটির যে অংশটা সেটাও প্রচণ্ড মোটা নয়, তাই জন্য এটা ইট শুড বি লাইট অন স্টমাক। তো খুব একটা খেয়ে যে পেট ভরে যাবে সেরকম ব্যাপার নয়, দুজনের জন্য তো সাফিসিয়েন্ট। মোটামুটি 6টা পিস দিয়েছে, মিডিয়াম সাইজ পিজা এটা। বেশ ভালো আইটেম লাগছে খেয়ে, ভেরি নাইস। আচ্ছা, আমাদের সেকেন্ড ডিশটাও এবার চলে এসছে। এটা নিয়েছি এখানকার স্পেশাল, সেটা হচ্ছে গ্রিল ফিশ উইথ বাটার সস অ্যান্ড ফ্রাইজ। তো এটা কিন্তু একটু এদের ড্যানিশ উপায় এটা রান্না করে, মানে মিডিয়াম অফ কুকিং ইজ লাইক দ্য ওয়ে দ্য ডেনমার্ক পিপল ইউজ টু ডু। তো পুরো বাটার সস দিয়ে পুরোটা ফিশটাকে গ্রিল করা হয়েছে এগুলো, এবং সঙ্গে দেওয়া হয়েছে ফ্রাইজ। আর তার সঙ্গে এইখানে কিছু স্পেশাল সস দেওয়া হচ্ছে, 2 রকমের সস। একটা হচ্ছে এমনি পেপার সস আর একটা গ্রিন পেপার সস। তো এই দুটো পেপার সস দিয়ে আর এই বাটারি গ্রিল ফিশটা উইথ বাটার সস খেতে হবে। তো দেখি এটা একটু ট্রাই করি কিরকম খেতে, দেখছি। তো একটু এবার এই গ্রিল ফিশটা নিয়ে নিই। বাহ, একদম সফট, মানে এই কাঁটা চামচটা ঢোকা, দেখুন বাটার পুরো বাটারি। এই পুরো এটার ভিতর যে সসটা দেওয়া হয়েছে দেখুন, জাস্ট প্রেস করি যদি ফর্ক দিয়ে, তাহলে পুরো বাটার সসটা বেরোচ্ছে। পুরো মাখন মেল্ট করে যে সস হয়, সে পুরো মাখন মেল্ট করে দেওয়া হয়েছে ভেতরে। হালকা একটু বাইট নেব, আগে এমনি খেয়ে দেখি কিরকম। একদম নরম তুলতুল করছে। দিস ইজ টু গুড। পুরো বাটারের ফ্লেভার, তার সঙ্গে ফিশটা একদম ফ্রেশ, কিন্তু অসাধারণ টেস্ট। হালকা উপরের ক্রাস্টটা একদম এখানে পিজা বলুন বা গ্রিল ফিশ বলুন, এই যে স্মোকি ফ্লেভারটা এনেছে এর সঙ্গে, এটা কিন্তু ক্রাস্টটা কিন্তু একদম থিন, কর্মরা নয়, তাই জন্য খেতেও বেশ ভালো লাগে। মুখের মধ্যে দিয়ে পুরো গলে যাচ্ছে। টু গুড খেতে, এটা তো একদমই রেকমেন্ড করবো। অন্য যাই কিছু নিন, গ্রিল ফিশটা এখানে এসে উইথ বাটার সস এটা অবশ্যই ট্রাই করবেন, অ্যাবসলিউটলি রেকমেন্ডেড। তখন এমনি খেলাম, এবার একটু আরেকটু পোর্শন নিয়ে নিই। এবার আবার একটা হেল্পিং নিয়ে নিলাম। আগেরটা এমনি খেয়ে দেখেছিলাম, বাট এবার একটু লেবু মেরে খেতে হবে। তো এটার ওপর একটু লেবু দিয়ে নেব, আর তার সঙ্গে নেব এই গ্রিন পেপার সস। গ্রিন পেপারের সসটা দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। এবার খেয়ে দেখা যাক যে গ্রিন পেপার সস আর লেবু দিয়ে কিরকম লাগে। গ্রিন পেপার সসটা কিন্তু খুব ভালো, একটা ট্যাঞ্জি ফিলিং আছে। ফলে এই বাটারের সাথে এই গ্রিন পেপার সসের ট্যাঞ্জি ফিলটা খুব ভালো যাচ্ছে। আর ওপরে একটু লেবু দিয়ে নিলে একটা হালকা লেমনের ফ্লেভার আসছে, সব মিলিয়ে একদম জমে গেছে। এই জন্যই হেল্পিংগুলো কিন্তু ওদের দেওয়া, লেবু সঙ্গে সসগুলো এটার জন্য দেওয়া। যথেষ্ট ভালো খেতে। আমার তো এখানে যে দুটো ডিশ খেলাম তার মধ্যে এটা আমার বেস্ট লাগলো। এমনিতে ফিশ ফেভারিট আমার, বাট তার মধ্যে এই গ্রিল ফিশ, অনেকদিন বাদে এত ভালো গ্রিল ফিশ খাচ্ছি। এটা আমাদের ডেজার্ট আইটেম চলে এসছে এখন, মাড কেক উইথ ভ্যানিলা আইসক্রিম। মানে কেকটা প্রচুর গরম আর তার উপর আইসক্রিম দেওয়া, মানে অনেকটা ব্রাউনি উইথ আইসক্রিমের মতো দেখতে, তবে এটা অনেকটা সফট মনে হচ্ছে। হ্যাঁ দেখুন, স্পুন ঢোকালে একদম নিচ অব্দি ঢুকে যাচ্ছে স্পুনটা, তো বেশ সফট। বলা হচ্ছে মাড কেক, দেখা যাক খেয়ে কীরকম।
মোরলেস সেম অ্যাজ ব্রাউনি উইথ চকলেট আইসক্রিম, কিন্তু প্রিপারেশনের ডিজাইনিংটা একটু আলাদা। একটা বাউলের মধ্যে একদম ছড়িয়ে দেওয়া হয়েছে আর ওপরে টপিংয়ের মতন দিয়ে দেওয়া হয়েছে। আইসক্রিমটা গলে মিশে যাচ্ছে এই ব্রাউনির সাথে আর কি, মার্কেটটার সাথে। বেশ ভালো লাগছে খেতে। ভেরি নাইস ডেজার্ট। এটা কিন্তু ফ্লুরিজের আইটেম, মানে এখানে যে ডেজার্ট আইটেমগুলো সেগুলো কিন্তু প্রেজেন্টেড বাই ফ্লুরিজ। অসাধারণ। খেয়ে দিয়ে বেরোনোর পর আমরা একটু ওপরে যাচ্ছি, ওপর থেকে নাকি গঙ্গার অসাধারণ ভিউ পাওয়া যায়। আমরা বেরিয়ে যাচ্ছিলাম খেয়ে, তখন হঠাৎ করে নিচে যিনি রিসেপশনে থাকেন উনি বললেন যে আপনারা গঙ্গার ভিউটা দেখেছেন ওপর থেকে? আমরা না, ওটা তো লক্ষ্য করিনি, না আপনাদের শর্টকাট দেখিয়েছি, চলুন। আবার ওপরে নিয়ে এলো। আমরা হারবার স্যুটের দিক থেকে বেরিয়ে গেছিলাম, ভেতরের এটা দেখে হুগলি স্যুটের দিকটা দরজা দিয়ে ঢুকলাম। এইখানে দেখুন, এই ডেনমার্ক ট্যাভার্নের হুগলি স্যুটের ব্যালকনি থেকে গঙ্গার ভিউ, অসাধারণ ভিউ, অসাধারণ, জাস্ট টু গুড লাগছে। এখান থেকে দূরে নৌকা ভেসে যাচ্ছে, এই পার শ্রীরামপুর, গঙ্গার ওই পার হচ্ছে ব্যারাকপুর, দিগন্ত বিস্তৃত গঙ্গা দেখা যাচ্ছে এখানে। অসাধারণ ভিউ। তো আপনারা যারা আসবেন তারা যদি হুগলি স্যুট নেন তাহলে কিন্তু হুগলি স্যুটের এই ব্যালকনি থেকে আপনারা এই গঙ্গার ভিউটা পাবেন। আর সামনে এরকম সুন্দর বসার অ্যারেঞ্জমেন্টস করা আছে, করা সন্ধ্যাবেলা এখানে বসে স্ন্যাক্স খেতে খেতে গঙ্গার ভিউ এনজয় করুন, গঙ্গার হাওয়া খান, জমে যাবে একদম। তো ডেনমার্ক ট্যাভার্নে যদি পারেন একবার এসে একদিন থাকবেন, বাট খেতে আসলেও এই ভিউটা মিস করবেন না। অনেকেই ভেতর থেকে বেরিয়ে চলে যায়, এটা কিন্তু ওপরে আসবেন, এসে এই গঙ্গার ভিউটা দেখে যাবেন এখান থেকে। দুর্দান্ত লাগছে। ভেতরে ঢুকিয়ে দেবে তো? হ্যাঁ, গেট খোলা আছে। আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীরামপুর রাজবাড়ির ভেতরে। তো ডেনিশ ট্যাভার্ন থেকে যে বেরোলাম, ওখান থেকে ওখানকার যে সিকিউরিটি তিনি একটি টোটো ঠিক করে দিলেন। তার সঙ্গে 2-3টে স্পট আমরা ঘুরে দেখব। টোটো ভাড়া নিচ্ছে এই 250 টাকা মতন। যদি পুরো ঘুরে দেখতে চান তাহলে টোটো ভাড়া 400 টাকা মতন পড়বে, একটু দরদাম আপনাদের করে নিতে হবে। তো যাই হোক, তাই প্রথম স্পট চলে এলাম শ্রীরামপুর রাজবাড়ি। এখানে আসলে, শ্রীরামপুরে আসলে অবশ্যই শ্রীরামপুর রাজবাড়ি সবার একবার ভিজিট করা উচিত। প্রচণ্ড ঐতিহ্যশালী, বহু পুরনো, প্রায় 200-250 বছরের পুরনো এই রাজবাড়ি। গোস্বামীদের রাজবাড়িও বলা হয়। রঘুনাথ গোস্বামী তিনি যখন এই বাংলায় আসেন, বাংলার মহারাজ গৌড়ের মহারাজ অ্যাকচুয়ালি তার ইনভিটেশনে, তখন এখানে একটা পাড়া ছিল গোস্বামী পাড়া। সেইখানে খুব কনজেস্টেড বলে তিনি সেখানে থাকতে না পেরে এইখানে শ্রীরামপুরে একটা এই বিশালকায় প্রাসাদ তৈরি করেন, এবং তখন থেকে এই গোস্বামী বাড়ি জানা যায় শ্রীরামপুর রাজবাড়ি হবে। গোস্বামীটা একটু ফেমাস কেন? কারণ এই শ্রীরামপুর এরিয়া, বলেছিলাম আগে যে এই ডেনমার্কের লোকেদের বাসস্থান ছিল। তো তারা যখন ব্রিটিশদের সাথে পেরে না ওঠে, ব্রিটিশদের এটা বেচে দিতে চাইছিলেন এই পুরো শ্রীরামপুর, তখন এই গোস্বামীরা
তাদের থেকে এই শ্রীরামপুর তখনকার দিন কিনে নিতে চেয়েছিলেন 11 লক্ষ টাকায়। তখনকার দিনে 11 লক্ষ টাকায় পুরো শ্রীরামপুর কিনে নিতে চেয়েছিলেন। যদিও ডেনমার্ক তাদেরকে বিক্রি করেনি, ড্যানিশরা বিক্রি করেনি, তারা আলটিমেটলি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 12 লক্ষ টাকায় এটা বিক্রি করে দেন। তো যাই হোক, অতটাই তারা প্রসিদ্ধ ছিলেন এবং রিচ ছিলেন। তো তাদেরই এই নিদর্শন আজও এই শ্রীরামপুর রাজবাড়ি রয়ে গেছে। এখানে বিভিন্ন শুটিং হয়, অনেক সিনেমা সিরিয়ালের শুটিং এখানে হয়েছে এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য কিন্তু এই রাজবাড়ি ভাড়া দেওয়া হয়। আমরা আজকে এসে দেখতে পাচ্ছি এখানে অলরেডি একটা ম্যারেজ অ্যানিভার্সারির অনুষ্ঠানের প্রিপারেশন চলছে। তো কিন্তু অনেক বিভিন্ন অনুষ্ঠানের জন্য, বিয়ে থেকে আরম্ভ করে সব কিছুর জন্য ভাড়াও দেওয়া হয়। যাই হোক, এখানে আসলাম, একটু দেখলাম, হিস্ট্রিটা একটু ফিল করলাম নিজেরা। তো আপনারাও আসলে অবশ্যই এই রাজবাড়ি ভিজিট করবেন। দেখি এখান থেকে আমরা এবার নেক্সট স্পটেও যাব। আজকে অনুষ্ঠান বলে একটু জায়গাটা ঢেকে ফেলা হয়েছে বলে একটু অন্ধকার আসছে, হয়তো লাইটের একটু অভাব আছে। বাট যাই হোক, এমনি টাইমে এলে কিন্তু বেশ উজ্জ্বল থাকে। আর আজকে আকাশও মেঘলা। আর এটা কিন্তু ওপেনিং টাইম সকালবেলা 9:30 থেকে বিকেল 5টা অবধি এই রাজবাড়ি খোলা থাকে সর্বসাধারণের জন্য, এখানে ঢুকে দেখার জন্য। আর এই যেখানটা দাঁড়িয়ে আছে এইখানে হচ্ছে ঠাকুর দালান, এইখানে মন্দির। এখন মন্দিরের দরজা বন্ধ, লেখা আছে জুতো খুলে মন্দিরে প্রবেশ করুন। তো আপাতত মন্দিরের দরজা বন্ধ, কিন্তু এইখানে হচ্ছে ঠাকুর দালান এবং এর ভেতরে মন্দির আছে। এরপর আমরা দেখলাম সেন্ট ওলাভস চার্চ, যা তৎকালীন ফ্রেডরিকনগরের যে 100টি ড্যানিশ বিল্ডিং তৈরি হয়েছিল তার মধ্যে অন্যতম। চার্চটা যদিও বন্ধ ছিল, তাই ভেতরে ঢোকা পসিবল হয়নি, বাট বাইরে থেকে এই পুরনো ড্যানিশ আর্কিটেকচারটা দেখতে অসাধারণ লাগছিল। এরপর যাওয়ার পথে দেখে নিলাম ড্যানিশ সেমিটারি, যেখানে ফ্রেডরিকনগরের খ্রিশ্চান পপুলেশনের কেউ মারা গেলে তার দেহকে সমাধিস্থ করা হতো। অবশ্য বর্তমানে এটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অবজারভেশনে আছে। 1964 পর থেকে এখানে কিন্তু নতুন করে আর কোনো সমাধি দেওয়া হয়নি। এখন আমরা দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের কাছে। তো আমরা জানতাম না শ্রীরামপুরের খুব কাছেই হচ্ছে মাহেশ। তো আমরা যেখানে এসছি সেটা হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দির। কিছুদিন বাদেই এখানে রথযাত্রা উৎসব, তার জন্য বিশাল আয়োজন হচ্ছে। আসার পথে দেখতে পেলেন একটু ঝলক, যে বিশাল বড় রথ দাঁড়িয়ে আছে, সেই রথই টেনে নিয়ে যাওয়া হবে। তো এই হচ্ছে মাহেশের জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির এখন মূল মন্দিরের দ্বার বন্ধ, এটা হচ্ছে মূল দ্বার। আর এই পাশেই মেলা বসেছে, এইখানে হচ্ছে মেলা বসেছে, রথের মেলা শুরু হয়ে যাবে 1-2 দিন বাদ থেকে। সেইখান দিয়ে এখন জগন্নাথ মন্দিরের এন্ট্রেন্স, আমরা সেদিক দিয়েই যাচ্ছি। এইখান দিয়ে জগন্নাথ মন্দিরের এন্ট্রেন্স, মেলার পাশ দিয়ে। এই সামনে ধ্বজা উঠছে, জগন্নাথ মন্দিরের ধ্বজা উঠছে দেখা যাচ্ছে। জগন্নাথ দেবের রথের চাকার ডিজাইনে পুরো করা ওয়ালটা। মাহেশ জগন্নাথ মন্দির। তো 628তম রথযাত্রা উৎসব হবে এবার। 628 বছর ধরে এই রথযাত্রা, মাহেশের মন্দিরের রথযাত্রা হচ্ছে। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকবো। জয় জগন্নাথ। এই হচ্ছে জগন্নাথ মন্দির, অসাধারণ মন্দিরটা। মন্দিরের জগন্নাথ দেবের মন্দিরের ওপর ধ্বজা উঠছে, খুব ভালোভাবে মেনটেন, যা বোঝা যাচ্ছে এখানে। এখন মন্দিরের দরজা বন্ধ। এইখানে দেখুন পুরো কাজ হচ্ছে, রথ উৎসবের জন্য মন্দির সাজছে এখন। এখানে মন্দিরের সময়সূচি ও নিয়মাবলী বলা আছে। মন্দির খুলবার সময় দেখুন সকাল 6টা থেকে 12টা, আর বিকেল 4টা থেকে রাত 8:30। কী কী উৎসব হয় এখানে সেগুলোও দেওয়া আছে। অসাধারণ মন্দিরটা,
তো মন্দির এখন বন্ধ, কারণ স্নান যাত্রা হয়ে গেছে কিছুদিন আগেই। তো জগন্নাথ দেবের প্রভুর এখন জ্বর, তাই দরজা এখন বন্ধ। আর জ্বর সারবে শুক্রবার, তারপর রবিবার রথ। তাই জন্য জগন্নাথ দেবের দর্শন আমাদের হলো না, কিন্তু অ্যাটলিস্ট মাহেশের এই পুণ্যভূমিতে আমরা আসতে পারলাম, সেটাই ভাল লাগছে। রথের সময় বিশালভাবে সেজে উঠবে মন্দির প্রাঙ্গণ। আর পুরো যে রাস্তাটা দিয়ে আমরা আসলাম, সেই রাস্তা ধরে রথ চলবে মাসির বাড়ি অবধি। পারলে মাহেশের রথের দিন মাহেশে আসবেন, রথযাত্রার উৎসব দেখবেন, রথের দড়ি ধরবেন, যথেষ্ট ভাল লাগবে। তো মাহেশের রথের প্রস্তুতি আপনাদের দেখালাম, এরকম মন্দির সাজছে, রথ তৈরি হচ্ছে। আমরা দেখি, আমাদের হয়তো জানি না আসা হবে কি না, বাট আপনারা অবশ্যই আসবেন। শ্রীরামপুরে এসে শ্রীরামপুর স্টেশনে নেমে যে কোনো টোটো বা অটো ধরে বলবেন জগন্নাথ মন্দির যাবো, এখানে একটাই জগন্নাথ মন্দির মাহেশের। তো সেখানে এসে রথযাত্রার দিন রথের উৎসবে পারলে সামিল হবেন, ভালো লাগবে। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে এই বাঁ দিকের বিশাল বড় মাঠ, সেখানে রথের মেলা সব প্রস্তুতি চলছে। এই হচ্ছে বিশাল মেলা প্রাঙ্গণ, ওই দিক দিয়েও এন্ট্রি আছে। এইখানে আগামী 7 দিন ধরে বা তারও বেশি সময় ধরে এখানে সম্ভবত উল্টো রথ অবধি এই রথের মেলা থাকবে। পথে আবার এসে দাঁড়ালাম এইখানে ফেরার পথে। এই দেখুন, এই হচ্ছে মাহেশের রথ। রথ তৈরি হচ্ছে এখন মাহেশের, রথযাত্রা হবে এইটাতেই। জগন্নাথ দেব রথযাত্রা করবেন, জগন্নাথ বলরাম সুভদ্রা। দেখুন কি বিশাল আকৃতির রথ, সামনে থেকে দেখলে আরো বোঝা যাবে। এই দেখুন পুরোটা তৈরি হচ্ছে এখন, বিশাল 3 তলা রথ। আর এই হচ্ছে জগন্নাথ দেব মন্দিরের এন্ট্রি পয়েন্ট। এই যে পুরো রাস্তা, এই পুরো রাস্তা ধরে রথ টানা হবে, একদম সোজা এন্ড অব্দি যাবে মাসির বাড়ি, সেখানে 7 দিন থাকবে। এই হচ্ছে রথের মেলা প্রাঙ্গণ, ওই যে জগন্নাথ মন্দির ওইখানে, আর এই সামনে পুরো মাঠ যেখানে রথের মেলা বসবে। আমরা ওই দিক দিয়ে ঢুকলাম, একটা এন্ট্রি দিয়ে দেখালাম আপনাদের, আর এইটা হচ্ছে মেইন এন্ট্রি। পূর্ণ মাহেশের জগন্নাথ ধাম দর্শন করে আজ আমাদের ঘোরা এখানেই শেষ। কেমন লাগলো এই শ্রীরামপুর আর মাহেশ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু লাইফ এন্ড কালার্স। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে থাকবেন। আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।